একটি মাত্র বাক্য যে ঢাকা থেকে দিল্লির রাজনীতির অন্দরমহলকে এভাবে কাঁপিয়ে তুলবে তা হয়তো রূপক অর্থেও কেউ চিন্তা করতে পারেনি। বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধামাকাদারি ধাক্কাটি ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজনীতির বিষাক্ত ও জটিল দাবার চালে আসল প্রশ্ন হলো, খেলা কি বঙ্গভবনের পতন পর্বেই শেষ, নাকি এটি কেবল এক বিশাল ও চরম রুদ্ধশ্বাস নাটকের প্রথম দৃশ্য মাত্র? টপ সিক্রেট ও এক্সক্লুসিভ রাজনৈতিক খবর বলছে, বঙ্গভবনের পতন ছিল স্রেফ এক মহাসূচনা। তারেক রহমানের পরবর্তী মূল রাজনৈতিক ও প্রশাসনিক টার্গেট এখন আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত উত্তাল দিনগুলোতে ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে থাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক নেতৃত্বের শীর্ষ অবস্থান থেকে সরাতে এবার ব্যাকস্টেজ মাস্টার প্ল্যান একদম প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই তাকে বিদেশে কোনো বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে কিংবা জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনে পাঠিয়ে একটি সম্মানজনক বিদায় বা সেফ এক্সিট দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। কিন্তু কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই চূড়ান্ত তোড়জোড়? 2006 সালের সেই কালো ইতিহাস 11 রক্তভেজা ট্র্যাজেডি কি নতুন করে 2026 সালে ফিরে আসতে চলেছে, নাকি শেখ হাসিনার গোপন চক্রান্ত ও সামরিক চক্রান্ত নস্যাৎ করতে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড চাল? 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে রহস্যময় ও চতুর চরিত্রটি কে ছিলেন? উত্তরটা দেশের শিশু থেকে শুরু করে সবারই জানা, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে শেখ হাসিনা তাকে বঙ্গভবনের শীর্ষ সিংহাসনে বসিয়ে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগের তাসের ঘরের মতো পতন হওয়ার পর, চুপ্পু কিন্তু বঙ্গভবনে নিজের শক্তি আসন ধরে রেখেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার এলেও নানা আইনি ও সাংবিধানিক জটিলতায় তাকে সরাতে পারেনি, কারণ সেই সময় তার পেছনে শক্ত এক অদৃশ্য ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের জনগণের একচেটিয়া জনম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তিনি খুব ভালো করেই জানতেন কাটার সিংহাসনে বসে কখনো শান্তিতে দেশ পরিচালনা করা যায় না। দিল্লি থেকে যখন শেখ হাসিনা একের পর এক উস্কানিমূলক অডিও বার্তা দিচ্ছেন, আগামী ডিসেম্বরের মধ্যে হাজার হাজার অনুসারী নিয়ে বাংলাদেশে ফেরার হুমকি দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বঙ্গভবনের মতো সাংবিধানিক প্রধানের মহা গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনার পরম ঘনিষ্ঠ কাউকে রেখে দেওয়ার অর্থ হলো নিজের বুকেই বিষাক্ত ছুরি চালানোর সুযোগ করে দেয়া। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান এক মুহূর্তও দেরি করেননি। শারীরিক ও মানসিক অসুস্থতার অজুহাত দেখিয়ে পরম সসম্মানে ও নিরাপদে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে সরিয়ে দেওয়া হয়। এটি সাধারণ কোনো পদত্যাগ ছিল না, এটি ছিল তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও চরম রাজনৈতিক বুদ্ধিমত্তার এক বিশাল জয়। কিন্তু বঙ্গভবনের এই জমকালো বিজয়ের পরেই তারেক রহমানের জাতীয়তাবাদী সরকারের সামনে এসে দাঁড়িয়েছে আসল ও সবচেয়ে বড় ক্ষমতার বাধা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মী, সমর্থক এবং দেশের সচেতন মানুষের মনে 2006 সালের সেই বিভীষিকাময় স্মৃতি আজও এক ক্ষত হয়ে তাড়া করে ফেরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সরকারের 5 বছরের মেয়াদ শেষ করে পরম বিশ্বাসে নিজের তৈরি করা মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছিলেন। আর সেই সময়ে বেগম জিয়ার হাত দিয়েই পদোন্নতি পেয়ে তৈরি হওয়া 19 জন সিনিয়র অফিসারকে পাশ কাটিয়ে যাকে অত্যন্ত বিশ্বাস করে সেনাপ্রধান বানানো হয়েছিল, সেই জেনারেল মইনুল আহমেদের ক্ষমতার মোহে অন্ধ হয়ে অবিশ্বাস্য এক চরম বিশ্বাসঘাতকতা ঘটিয়েছিলেন। কামানের নল আর অস্ত্রের মুখে বঙ্গভবন দখল করে জারি করা হয়েছিল 11 জরুরি অবস্থা। সেই অশুভ সামরিক শক্তি কেবল ইয়াজউদ্দিন আহমেদের সরকারকেই পতন ঘটায়নি, বরং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেনে হিচড়ে গ্রেফতার করেছিল। জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের স্মৃতি বিজড়িত বসতবাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। তবে সবচেয়ে বড় ও পাশবিক আঘাতটি এসেছিল তখনকার উদীয়মান রাজনৈতিক নেতা তারেক রহমানের ওপর। জেলের অন্ধকার প্রকোষ্ঠে তার উপর যে অমানবিক ও মধ্যযুগীয় শারীরিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে মেরুদণ্ড ভেঙে তাকে টানা 17টি বছর প্রবাসের মাটিতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হতে হয়েছিল, সেই বিভীষিকাময় কথা কি এই জাতি কিংবা তারেক রহমান কখনো ভুলতে পারেন?
প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কঠিন ইতিহাস একটুও ভোলেননি। তিনি খুব ভালো করেই জানেন সেনাবাহিনীর ভেতরের একটি কুচক্রী মহল এবং আন্তর্জাতিক চক্রান্তকারী পরাশক্তিগুলো যে কোনো সময় সুযোগ পেলেই দেশপ্রেমিক ও জনপ্রিয় বিএনপি সরকারকে টেনে হিচড়ে নিচে নামাতে প্রস্তুত থাকবে। 2006 সালে সেনাপ্রধান মইনুল আহমেদ যা করেছিলেন, 2026 সালে এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাতে কোনোভাবেই সেই সামরিক ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটাতে না পারেন, তারেক রহমান এবার আগে থেকেই সেই পেছনের অন্ধকার পথ চিরতরে বন্ধ করতে যাচ্ছেন। এখন প্রশ্ন উঠতেই পারে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তারেক রহমানের মনে এত গভীর সন্দেহ ও নিরাপত্তার শঙ্কা কেন? আসুন সেই রাজনৈতিক ও সামাজিক সমীকরণগুলো একের পর এক মিলিয়ে দেখা যাক। প্রথমত, জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি শেখ হাসিনার নিকটাত্মীয়। 5 আগস্টের সেই উত্তাল দিনে শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিশেষ বিমানে নিরাপদে ভারতের আশ্রয়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল এই ওয়াকারুজ্জামানের। যা নিয়ে দেশের সাধারণ মানুষের মনে শুরু থেকেই নানা ধরনের প্রশ্ন ও ক্ষোভের জন্ম হয়েছিল। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়ে সারা দেশে যেভাবে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, রাজপথে অস্ত্রবাজি, পরিকল্পিত হত্যাকাণ্ড, নৈরাজ্য এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত চলছিল, সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান কি কঠোর হস্তে তা দমন করতে পেরেছিলেন? দেশবাসীর সোজা উত্তর হলো না। সাধারণ মানুষ আশা করেছিল 5 আগস্টের পর দেশে আইন শৃঙ্খলা ফিরবে, কিন্তু তার বদলে দেশের মানুষ পেয়েছিল কেবল চরম নৈরাজ্য ও প্রশাসনিক অস্থিতিশীলতা। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও সমন্বয়করাও প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন যে সেনাবাহিনীর ভেতরে বসে রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন মোড়কে আওয়ামী শাসন ফিরিয়ে আনার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশকে চরম পন্থার দিকে ঠেলে দেওয়া এবং রাজনৈতিক অস্থিরতা জিয়ে রাখার পেছনেও একটি প্রভাবশালী মহল সরাসরি তার দিকে আঙুল তুলেছিল। এখন আপনারা নিজেরাই বলুন, এত বড় প্রশাসনিক ও সামরিক ঝুঁকি মাথায় নিয়ে কোনো নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রীকে এমন একজন সেনাপ্রধানকে দেশের শীর্ষ পদে রেখে শান্তিতে দেশ চালাতে পারেন? কখনোই নয়। তারেক রহমান রাজনীতির মাঠের যেমন এক পোরখাওয়া ও পাকা খেলোয়াড়, তেমনি প্রশাসনিক ও সামরিক চালগুলোতেও তিনি এখন অনেক বেশি পরিপক্ক ও বিচক্ষণ। তিনি ভালো করেই জানেন, কেবল 1 ঘন্টার জরুরি সরকারি আদেশ জারি করে সেনাপ্রধানকে হঠাৎ বরখাস্ত করলে সেনাবাহিনী বা প্রশাসনে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই তিনি এগোচ্ছেন একদম ঠান্ডা মাথায়, সুদূর প্রসারী রাজনৈতিক ও সামরিক কৌশলে। ক্ষমতায় বসেই তারেক রহমান বঙ্গভবনে আটকে থাকেননি, তিনি সরাসরি সেনা সদরে গিয়েছেন, সামরিক দরবারে হাজির হয়েছেন, সেনা প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে সাধারণ সিপাহী ও সৈনিকদের সাথে একই কাতারে বসে মেসের খাবার খেয়েছেন। সাধারণ সৈনিকদের সাথে ভালোবাসা, আস্থা ও অকৃত্রিম বিশ্বাসের এক গভীর ও শক্ত বন্ধন তৈরি করেছেন, যার মাধ্যমে তিনি সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মনস্তত্ত্ব ও আবেগ খুব কাছ থেকে অনুধাবন করেছেন। একই সাথে সামরিক প্রশাসনের সংবেদনশীল পদে শুরু হয়ে গেছে নীরব রদবদল। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে বসানো বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে এখন দেশপ্রেমিক, পেশাদার ও শতভাগ বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানের পদ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ব্রিগেডে ইতিমধ্যে বড় রদবদল সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সিজিএস বা চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে অত্যন্ত বিশ্বস্ত, দক্ষ ও পেশাদার কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের জোর গুঞ্জন বলছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোনো একটি বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে কিংবা জাতিসংঘের কোনো বৈশ্বিক মিশনে উচ্চপদে পাঠিয়ে একটি সম্মানজনক বিদায় নিশ্চিত করা হবে। আর সেনাপ্রধানের বাটন তুলে দেওয়া হবে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের মতো এক অত্যন্ত নির্ভরযোগ্য, অরাজনৈতিক ও দেশপ্রেমিক কর্মকর্তার হাতে। তারেক রহমানের এই সম্ভাব্য ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে আরেকটি গভীর মনস্তাত্ত্বিক সমীকরণ লুকিয়ে আছে, আর তা হলো সেনাবাহিনীর ভেতরের তরুণ অফিসার ও সাধারণ সৈনিকদের মূল মনোভাব। দীর্ঘ 15 বছর ধরে একদলীয় রাজনৈতিক হস্তক্ষেপ, দলীয়করণ ও স্বজনপ্রীতির কারণে পেশাদার সেনা সদস্যদের মধ্যে যে তীব্র চাপাক্ষোভ জমা হয়েছিল, 5 আগস্টের পর তা আরও চরম আকার ধারণ করে। সাধারণ সৈনিক থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসাররা চেয়েছিলেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, শক্তপোক্ত পেশাদার সামরিক নেতৃত্ব, যা দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তিতে কার্যকর ভূমিকা রাখবে। ইতিহাস প্রমাণ করে, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী সরকারের সাথে না থাকলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তারেক রহমান 2006 সালের 1/11 ভুলের পুনরাবৃত্তি 2026 সালে হতে দেবেন না। শাহাবুদ্দিন চুপ্পু পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্মানজনক বিদায় এখন স্রেফ সময়ের ব্যাপার মাত্র।